স্বভাবতই আমাদের বাঙালিদের পায়ের তলায় সর্ষে। আর সেই মিথটাকে সত্যি করার জন্যই আমরা বাঙালিরা ইতিউতি বেরিয়ে পড়ি, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে, কখনো বা লেকের ধারে, কখনো বা নদীতে, অথবা কখনো ঝর্ণার তলায় দাঁড়িয়ে আমরা গা ভেজাই। এছাড়া জঙ্গলের হাতছানি তো আছেই। কিন্তু এমন যদি হতো সব কিছুই আমরা একসাথে একই ট্রিপে একই জার্নিতে পেয়ে গেলাম, তাহলে কেমন হতো ব্যাপারটা? কী ভাবছেন, এরকম আবার হয় নাকি? হ্যাঁ, হয়তো। হাওড়া বা কলকাতা থেকে মাত্র 600 কিলোমিটার দূরত্বে 8 থেকে 9 ঘন্টার ট্রেন জার্নিতে পৌঁছে যেতে পারেন এরকমই একটা জায়গা, যেটাকে আমরা উড়িষ্যার কাশ্মীর বলে জানি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। উড়িষ্যার গঞ্জাম জেলায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক শৈল শহর দারিংবাড়ি, আমি তার কথাই বলতে চাইছি। এর সাথে সাথে আপনারা ঘুরে যেতে পারেন গোপালপুরের সমুদ্র সৈকত, চিল্কার 2টো পয়েন্ট বরকুল এবং রম্ভা, এবং আশেপাশে আরও অনেক কিছু। তবে এই ভিডিওটা ডেডিকেটেড শুধুমাত্র দারিংবাড়ির জন্য। আপনারা এই ভিডিওতে জানতে পারবেন দারিংবাড়িতে আপনারা কীভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, দারিংবাড়িতে কী কী ঘুরে দেখবেন, কদিন সময় লাগতে পারে, আর খরচের যাবতীয় একটা হিসেব। তো চলুন, আপনাদের আর অপেক্ষা করাই কেন, পুরো ভিডিওটা এখন শুরু করে দিই। আপনারা যারা আগামী গরমের ছুটিতে অথবা পুজোর ছুটিতে দারিংবাড়ি বা গোপালপুর যাওয়ার প্ল্যান করছেন, তারা অবশ্যই ভিডিওটা দেখুন। আশা করি ভিডিওটা আপনাদের নিরাশ করবে না। প্রথমেই বলি, আপনারা দারিংবাড়ি কীভাবে পৌঁছবেন। আপনারা বাই ট্রেন, বাই এয়ার অথবা বাই কার দারিংবাড়িতে আসতে পারেন। বাই এয়ার যারা দারিংবাড়ি আসবেন তাদের জন্য বলি, দারিংবাড়ির নিকটতম বিমানবন্দর ভুবনেশ্বর বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। দারিংবাড়ি থেকে যাওয়ার দূরত্ব মোটামুটিভাবে 250 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। আর যারা বাই কারে দারিংবাড়ি আসবেন তারা আমার চ্যানেলটা ফলো করুন, ডিটেলস ভিডিও আসছে। যেহেতু সবচেয়ে কনভেনিয়েন্ট এবং ইকোনমিক্যাল হচ্ছে ট্রেন জার্নি, তাই আমার এই ভিডিওতে ট্রেন জার্নি সম্পর্কে ডিটেলস টিপস থাকছে। দারিংবাড়িতে সরাসরি রেল যোগাযোগ নেই। আপনাদের ট্রেনে আসতে হলে আসতে হবে ব্রহ্মপুর হয়ে। দারিংবাড়ির নিকটতম রেল স্টেশন ব্রহ্মপুর, যেটা দারিংবাড়ি থেকে 123 কিলোমিটার দূরে অবস্থিত। ইস্ট কোস্ট রেলওয়ের অন্তর্গত উড়িষ্যার গঞ্জাম জেলার একটা গুরুত্বপূর্ণ রেল স্টেশন এই ব্রহ্মপুর। এবারে বলি হাওড়া থেকে আপনারা ব্রহ্মপুর কীভাবে আসবেন। হাওড়া থেকে ব্রহ্মপুরের দূরত্ব 603 কিলোমিটার। হাওড়া স্টেশন, শালিমার অথবা সাঁতরাগাছি থেকে মোট 25 জোড়া ট্রেন ব্রহ্মপুরের উপর দিয়ে চলাচল করে। আপনারা আপনাদের পছন্দ মতন এবং সুবিধা মতন যে কোনো ট্রেনের টিকিট কেটে উঠে পড়ুন এবং পৌঁছে যান ব্রহ্মপুর। তবে আমি সাজেস্ট করব হাওড়া থেকে অথবা শালিমার বা সাঁতরাগাছি থেকে রাতের কোনো ট্রেন ধরুন এবং সকালে নামুন ব্রহ্মপুরে। সেক্ষেত্রে আমি বলবো SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে রাত 10টা 55 এবং ব্রহ্মপুরে পৌঁছায় সকাল 7টা 20-তে। তারপরেই আছে হাওড়া চেন্নাই সেন্ট্রাল মেল, যেটা হাওড়া থেকে ছাড়ে রাত 11টা 55 এবং ব্রহ্মপুরে পৌঁছায় পরের দিন সকাল 8টা 30 এই ট্রেন দুটো অ্যাভেল করার সুবিধা হচ্ছে এই ট্রেনগুলো রাতে ছাড়ে এবং পরের দিন সকালবেলা ব্রহ্মপুরে পৌঁছায়। আপনারা সারাদিনের কাজকর্ম সেরে রাতে ট্রেন ধরুন এবং ব্রহ্মপুরে সকাল সকাল পৌঁছে যান। এবারে আসি ট্রেনের ভাড়া প্রসঙ্গে। স্লিপারের ভাড়া 375 টাকা, থার্ড এসির ভাড়া 985 টাকা, সেকেন্ড এসির ভাড়া 1385 এবং ফার্স্ট ক্লাসের ভাড়া 2310 টাকা। ট্রেন ভেদে এই ভাড়াটা একটু 19-20 হতে পারে। আমি ভিডিওর স্ক্রিনে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভাড়াটা দিয়ে দেবো, আপনারা একটু দেখে নিতে পারেন। ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই আপনারা বাইরে প্রচুর গাড়ি দেখতে পাবেন। আপনারা ওইখান থেকেই দরদাম করে পছন্দ মতন গাড়ি বুক করে নিন। আপনারা যদি এখান থেকেই 3 দিনের জন্য গাড়ি বুক করে নেন, তাহলে গাড়ি পিছু ছোটো গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা। এটা আমি দিন প্রতি ভাড়া বললাম। হোটেল দিয়ে যদি আপনারা প্যাকেজ বুক করেন, তাহলে হোটেলের গাড়ি আপনাদের ব্রহ্মপুর স্টেশন থেকে পিক আপ করে নেবে। আর গাড়ি বুক করার সময় অবশ্যই ড্রাইভারের খাওয়া দাওয়া, ড্রাইভারের থাকার ব্যবস্থা এবং টোল এবং পার্কিংয়ের কথাটাও বলে নেবেন। উড়িষ্যার বেশিরভাগ জায়গাতেই পার্কিং ফি মোটামুটিভাবে 50 টাকা এবং বেশিরভাগ জায়গাতেই পার্কিং ফিটা লাগছে।
তবে আপনারা যদি কম খরচে দারিংবাড়ি পৌঁছতে চান তাহলে আপনাদের যেতে হবে বাসে। ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন থেকে ব্রহ্মপুর বাস স্ট্যান্ডের দূরত্ব 3 কিলোমিটার। আপনারা যে কোনো অটোতে মাথাপিছু 30 টাকা ভাড়া দিয়ে চলে আসুন ব্রহ্মপুর বাস স্ট্যান্ড। এখান থেকে সকাল থেকেই অনেকগুলো বাস দারিংবাড়ি পর্যন্ত যায়। আপনারা বাসে করে দারিংবাড়ি সহজেই পৌঁছতে পারেন। বাস ভাড়া শুরু 120 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। বাস ভেদে ভাড়া একটু কম বেশি আছে, সরকারি বাসের ভাড়া একটু কম। 6 ঘন্টার মধ্যেই আপনারা ব্রহ্মপুর থেকে বাসে করে দারিংবাড়ি পৌঁছে যাবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাসের টাইম টেবিলটা দিয়ে দিচ্ছি, আপনারা বক্সে গিয়ে দেখে নিতে পারেন। হোটেল দ্য স্নো ক্রিক দারিংবাড়িতে, এই হোটেলে আমরা আজকে ছিলাম। হোটেলের ম্যানেজার, নাম কি হয় আপনার? मेरा नाम राहुल है। দারিংবাড়িতে আমরা যে হোটেল নিয়েছি, হোটেলের রুমটা দেখিয়ে দিই, তারপরে আমি আপনাদের বাইরে গিয়ে আবার দেখাচ্ছি। এই হচ্ছে হোটেলের রুম, একটা তাগড়া বিছানা এবং খুব বড় বেড, 3 জন খুব ভালোভাবে শোয়া যাবে। 3টে বালিশও দেওয়া রয়েছে, একটা কম্বল, অল আউট শ্যাম্পু, সাবান, তোয়ালে। দারিংবাড়িতে তো পৌঁছে গেলেন, এবারে সমস্যা থাকবেন কোথায়? আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা একবার আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। খুবই ভালো হোটেল, হোটেল দ্য স্নো ক্রিক। আপনারা হোটেলের বিল্ডিংয়ের ছবিটা দেখতে পাচ্ছেন, এটা সন্ধ্যেবেলার ছবি। আরও ডিটেলসে পরের ভিডিওতে আমি আপনাদের বলে দেবো। আমরা 3 জনা ছিলাম। 3 বেডের এই হোটেলে এক রাত্রির ভাড়া লেগেছে আমাদের 1200 টাকা। হোটেলে নিজস্ব কার পার্কিংয়ের জায়গা রয়েছে এবং হোটেলে মস্ত বড় একটা ডাইনিং হলও রয়েছে, কিচেনও রয়েছে। এছাড়া আমাদের রুমে ইলেকট্রিক কেটলি প্রোভাইড করা হয়েছিল। এছাড়া দারিংবাড়িতে আরও বেশ কিছু ভালো মাপের হোটেল আছে, যেগুলো ভাড়া মূলত 800 টাকা থেকে শুরু। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই সব হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস দিয়ে দেবো, আপনারা প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারেন। দারিংবাড়িতে বেশিরভাগ হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্ট আছে। আমরা যে হোটেলে ছিলাম তাদেরও নিজস্ব রেস্টুরেন্ট আছে, আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি। ভেজ মিল 100 টাকা থেকে শুরু, খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো এবং ডাইনিং রুমটাও সুন্দর, যদিও আমরা রুম সার্ভিস নিয়েছিলাম। দারিংবাড়ির মার্কেট এলাকাতেও বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, চলতে ফিরতে আপনাদের নজরে পড়ে যাবে। সেখানে মোটামুটিভাবে 70 টাকা থেকে ভেজ মিল শুরু। এবারে বলি দারিংবাড়িতে আপনারা কী কী দেখবেন এবং কীভাবে ঘোরাঘুরি করবেন। দারিংবাড়িতে পৌঁছতে আপনাদের বিকেল হয়ে যাবে। তারপর বিকেলবেলা একটু দারিংবাড়ি মার্কেট এলাকায় হাঁটাহাঁটি করে রাত্রেবেলা বিশ্রাম করুন এবং পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে দারিংবাড়ির সাইট-সিইং করতে বেরিয়ে পড়ুন। এবারে বলি কীভাবে আপনারা সাইট-সিইং করবেন। আপনারা যদি ব্রহ্মপুর বা গোপালপুর থেকে গাড়ি বুক করে আসেন তাহলে সেই গাড়িতে করেই সাইট-সিইং করতে পারেন, অসুবিধা কিছু নেই। অথবা আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলে যোগাযোগ করলেও সেখান থেকে আপনারা গাড়ি বুক করে নিয়ে আপনারা সারাদিন ঘুরে দেখতে পারেন। আমরা যে হোটেলে ছিলাম হোটেল স্নো ক্রিক, এদের নিজস্ব সাইট-সিইংয়ের প্যাকেজ আছে। ইচ্ছে করলে আপনারা এখান থেকেও সাইট-সিইংয়ের প্যাকেজ বুক করতে পারেন। আমি এদের প্যাকেজের লিফলেটটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মোটামুটিভাবে একদিনের জন্য এই প্যাকেজের ভাড়া পড়বে ছোটো গাড়ির ক্ষেত্রে সিজন অনুযায়ী 2,500 থেকে 3,000 টাকা। এবারে বলি দারিংবাড়িতে আপনারা কী কী দেখবেন। আপনারা প্রথম দিন যখন ব্রহ্মপুর থেকে বা গোপালপুর থেকে দারিংবাড়ি ঢুকবেন, রাস্তাতেই পড়বে সুররা ড্যাম। দারিংবাড়ি থেকে সুররা ড্যামের দূরত্ব 50 কিলোমিটার আর ব্রহ্মপুর থেকে দূরত্ব 75 কিলোমিটার। আপনারা যদি বাই কার দারিংবাড়ি আসেন তাহলে রাস্তাতেই এই সুররা ড্যাম দেখে তারপর দারিংবাড়ি আসতে পারেন, আর যদি বাসে আসেন তাহলে আবার পরের বাসে আসতে হবে দারিংবাড়ি। খুব সুন্দর এই ড্যাম। ড্যামের উল্টো দিকে বেশ কয়েকটা পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ধ্যানমগ্ন ঋষির মতন। ড্যামের এক ধার দিয়ে গাড়ি নিয়ে 1 কিলোমিটার মতন ভেতরে যাওয়া যায়, আর ড্যামের ধারে সুন্দর একটা পার্ক রয়েছে এবং খুব সুন্দর বসার জায়গা রয়েছে। আমরা যখন এসেছি তখন প্রায় ফাঁকাই ছিল, আমরা ছাড়া আর কেউই ছিল না, কিন্তু জায়গাটা সত্যি খুব মনোরম। ছোট একটা ওয়াচ টাওয়ার আছে, এখানে উঠে আপনারা একটু 360 ডিগ্রি ভিউ দেখে নিতে পারেন। সেলফির জন্য একটা আদর্শ জায়গা এই সুররা ড্যাম। যাই হোক, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। এদিনের প্রথম গন্তব্য মন্দাসরু নেচার ক্যাম্প। এটা দারিংবাড়ি থেকে একটু দূরে, 30 কিলোমিটার দূরে, 1 ঘন্টা মতন সময় লাগবে। এটা একটা নেচার ক্যাম্প, ভিউটা অসাধারণ। ভেতরে সুন্দর কেয়ারি করা বাগান আছে, পার্ক আছে, চিলড্রেন্স পার্ক বলা যেতে পারে, এবং কটেজও আছে, থাকার ব্যবস্থা আছে। একটা ওয়াচ টাওয়ার করা রয়েছে, ওয়াচ টাওয়ারের উল্টো দিকে ম্যাগনেটিক হিলের ভিউটা অসাধারণ। চলুন উপরে গিয়ে একবার সেই ভিউটা আপনাদের দেখিয়ে দিই।
নেচার ক্যাম্পে ঢোকার এন্ট্রি ফি মাথাপিছু 10 টাকা আর কার পার্কিং 50 টাকা। ভেতরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আছে, রেস্টুরেন্টও আছে। কাশ্মীর কাশ্মীর লাগছে। নেচার ক্যাম্পে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় কাটিয়ে এবারে আপনারা চলুন লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্ট মন্দাসরু নেচার ক্যাম্প থেকে প্রায় 35 কিলোমিটার দূরে, সময় লাগবে 1 ঘন্টা কিছু বেশি। তবে পাহাড়ি পাকদণ্ডি রাস্তা, অনেক চড়াই উতরাই, কোথাও সরু রাস্তা, কোথাও চড়া রাস্তা, কোথাও শুধু নুড়ি পাথর বেছানো রাস্তা এবং ভিলেজ এরিয়ার অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে লাভার্স পয়েন্ট পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। এসে গেছি আমরা লাভার্স পয়েন্টে। এই জায়গাটা হচ্ছে লাভার্স পয়েন্ট। এইটার নাম লাভার্স পয়েন্ট কেন, তার কারণ এখানে এলেই আপনারা প্রকৃতির দারিংবাড়ি থেকে 13 কিলোমিটার উত্তরে সিরিন ডলুরি রিভারের উপত্যকায় একটা অসাধারণ পিকনিক স্পট এই লাভার্স পয়েন্ট। প্রকৃতির তৈরি অদ্ভুত রকমের রক ফর্মেশনের উপর দিয়ে ডলুরি নদী ঝর্ণার আকারে বয়ে চলেছে নিচের দিকে, আর দুধারে সৃষ্টি করেছে অসাধারণ সব প্রাকৃতিক সৌন্দর্য। বর্ষার পরে পুজো ছুটিতে এই ঝর্ণার রূপ যে কী হতে পারে সে তো দেখেই বোঝা যাচ্ছে। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে এবার চলুন এমু পার্কের দিকে। লাভার্স পয়েন্ট থেকে বেরিয়ে রাস্তায় উঠে মিনিট কয়েক এলেই রাস্তা ডান হাতে পড়বে এমু বার্ডিং পার্ক। এখানে এমু পাখি চাষ করা হয়, এমু পাখির ফার্ম আছে, তো আপাতত সেটাই আমরা দেখতে এসেছি, এমু বার্ডিং পার্ক। চলুন এবার দেখি এমু পাখি। এই যে এমু পাখি, 3টে 4টে 5টা বেশ কয়েকটা বড় বড় এমু পাখি রয়েছে। ওরা নিশ্চয়ই খাবার চাইছে, কিন্তু ওদের কাছে কি খাবার দেবো। এমু বার্ডিং পার্কে ঢোকার প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা। এখানে বেশ কিছু তাঁবু বা কটেজ করা রয়েছে, ইচ্ছে করলে আপনারা এখানে রাত্রিবাসও করতে পারেন। সামনে একটা রেস্টুরেন্টও রয়েছে এবং একটা বাচ্চাদের সুন্দর পার্কও করা রয়েছে। বেশ সুন্দর সাজানো গোছানো মনোরম পরিবেশ, থাকার পক্ষে বেশ সুন্দর উপযুক্ত একটা জায়গা। হিল ভিউ পার্ক দারিংবাড়ি, 10 টাকা এন্ট্রি ফি আর গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা। এটা একটা পার্ক, দেখি কি আছে ভেতরে। এমু বার্ডিং পার্ক থেকে বেরিয়ে তারপর দারিংবাড়ির দিকে আসতে কিছুটা এলেই ডান হাতে পড়বে হিল ভিউ পার্ক এবং তার ঠিক উল্টো দিকে বাটারফ্লাই পার্ক। এটাও বেশ সাজানো গোছানো সুন্দর একটা পার্ক। ওয়াচ টাওয়ার করা রয়েছে বা ভিউ পয়েন্ট করা রয়েছে। ওয়াচ টাওয়ার বা ভিউ পয়েন্ট থেকে 360 ডিগ্রি ভিউ সত্যি খুব অসাধারণ। टिकट कत? 15 टाका। एक बटरफ्लाई है, बटरफ्लाई है तो क्या है? बटरफ्लाई गार्डन है। बटरफ्लाई गार्डन है, वो बटरफ्लाई नहीं है। ओ अच्छा अच्छा। हिल ভিউ পার্কের উল্টো দিকেই বাটারফ্লাই পার্ক। ভেবেছিলাম বোধহয় এখানে বাটারফ্লাই আছে, বাট এখানে বাটারফ্লাই নেই। এই পার্কটার নাম হচ্ছে, গার্ডেনটার নাম হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। 15 টাকা টিকিট, 15 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা ভেতরে গিয়ে এই গার্ডেনে ঘুরে যেতে পারেন। তবে এই মুহূর্তে আমাদের গার্ডেন ঘোরার ইচ্ছে নেই, আমরা এখন যাবো সানসেট পয়েন্টের দিকে, দেরি হয়ে যাবে, তাই আমরা আর ভেতরে ঢুকলাম না। এটা হচ্ছে একটা নেচার পার্ক, ওই জাস্ট ওই হিল ভিউ, এই সামনে যে হিল ভিউ পার্ক তার ঠিক উল্টো দিকেই পেছন দিকেই এই বাটারফ্লাই পার্ক। ছোট একটা পাইনের জঙ্গল, খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আর পাইন গাছের একটা অদ্ভুত সুন্দর রকমের গন্ধ। দেখুন আপনার চারিদিকে, এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতে মন্দ লাগবে না। এবং এটা একটা পিকনিক স্পট, এখানে পিকনিক হয়েছে তার চিহ্নও রয়েছে। এরপরে আমাদের গন্তব্য ছিল পাইন ফরেস্ট। দারিংবাড়ির দক্ষিণ দিকে অবস্থিত এই পাইন ফরেস্ট, ছোট্ট একটা পাইন ফরেস্ট, মূলত একটা পিকনিক স্পট, কিছুক্ষণ সময় কাটাতে মন্দ লাগবে না। পাইন ফরেস্টে আসার পথেই পড়বে কফি গার্ডেন, আপনারা সেটাও একবার দেখে নিতে পারেন। তবে আমাদের আজকের এবারে শেষ গন্তব্য
এবং সবথেকে সুন্দর যে গন্তব্য সেটা হচ্ছে সানসেট পয়েন্ট। আমরা চলে এসেছি সানসেট পয়েন্ট। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে সানসেট উপভোগ করে তারপর আবার হোটেলে ফিরে যাব। সানসেটটার বলার কিছু নেই, সত্যিই অসাধারণ। সূর্য আস্তে আস্তে পাহাড়ের কোলে ডুবে যাচ্ছে। একটা দিনের প্রতীক্ষা, আবার পরের দিন সূর্য উঠবে। প্রায় 1 ঘন্টা আমরা এখানে অপেক্ষা করেছিলাম। আমাদের মতন আরও বেশ কিছু টুরিস্ট এখানে ছিল, তারাও অপেক্ষা করছে সানসেটটাকে উপভোগ করার জন্য। যাই হোক, সানসেটটা কিছুক্ষণ উপভোগ করে তারপর আমরা ফিরে গেলাম হোটেলে। পরের দিন সকাল 8টায় হোটেল থেকে চেক আউট করে আমরা দারিংবাড়ি আরও কয়েকটা সুন্দর স্পট দেখে তারপর আমরা গোপালপুর ফিরে যাব। যাই হোক, এবারে চলুন সেই স্পটগুলো আপনাদের দেখাই। দারিংবাড়িতে আজ আমাদের তৃতীয় দিনের সকাল 8টা নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি গোপালপুরের উদ্দেশ্যে। তবে এ পথেই আমরা দেখে নেব দারিংবাড়ির আরও কয়েকটা বিখ্যাত স্পট। তার মধ্যে প্রথমেই আমরা দেখব মৃদুবান্ধা ওয়াটারফলস, তারপরে দেখব জিরাং মনাস্ট্রি, খাসাড়া ওয়াটারফলস, তপ্তপানি এবং বিকেল আমরা পৌঁছবো গোপালপুরে। তবে প্রথমেই যাব মৃদুবান্ধা ওয়াটারফলস। মৃদুবান্ধা ওয়াটারফলস খুব সুন্দর, ছোট্ট, জঙ্গল এবং পাহাড়ে ঘেরা পরিবেশের মধ্যে এই ছোট্ট ওয়াটারফলস। বেশ কিছুটা উপর থেকে জল লাফিয়ে পড়েছে নিচে। এখন শুকনোর সময় জলটা একটু কম, বর্ষার পরে এই পরিধি নিশ্চয়ই অনেক বৃদ্ধি পায়। নিচে একটা ছোট্ট পরীক্ষা মতন হয়েছে, এখানে কয়েকজন স্নান টানও করছে দেখলাম। মেন রাস্তা থেকে কিছুটা নিচে নামতে হবে। এখানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই, তবে কার পার্কিংয়ের ফি 50 টাকা। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার চললাম আমাদের নেক্সট গন্তব্য জিরাং মনাস্ট্রি। জিরাং মনাস্ট্রি বা জিরাং বৌদ্ধ মঠ। দারিংবাড়ি বা গোপালপুর ট্রাভেলে এসে অবশ্যই এই মঠটা একবার ঘুরে যাবেন। উড়িষ্যার গজপতি জেলায় অবস্থিত চন্দ্রগিরি পাহাড়ের মধ্যে অবস্থিত এই জিরাং মনাস্ট্রি। দারিংবাড়ি থেকে দূরত্ব 106 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা। ব্রহ্মপুর থেকে দূরত্ব 90 কিলোমিটার। পূর্ব ভারতের এটা হচ্ছে সর্ববৃহৎ বৌদ্ধ মঠ। এই মঠ সৃষ্টির পেছনে একটা ইতিহাসও আছে। চীনের সঙ্গে যখন তিব্বতের ঝামেলা শুরু হয়, তখন অনেক তিব্বতীরা আমাদের দেশে চলে আসেন আশ্রয় নেবার জন্য। ভারত সরকারের সহযোগিতায় এবং উড়িষ্যা গভর্নমেন্টের সহযোগিতায় এই চন্দ্রগিরি পাহাড়ে কিছু তিব্বতীদের উদ্বাস্তু হিসাবে তাদেরকে জায়গা দেওয়া হয় এবং পরবর্তীকালে এখানেই এবং এই তিব্বতীদের উদ্যোগেই এই মঠ তৈরি হয়। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা 2010 সালে এই মঠের উদ্বোধন করেন। আকারে খুব বিশাল এই মঠ। প্রায় 200 ছাত্রছাত্রী বা লামা এই মঠে পড়াশোনা করে এবং এখান থেকে তারা বৌদ্ধ ধর্ম সম্বন্ধে শিক্ষা লাভ করে। মঠের এই মন্দিরে প্রবেশের সময় সকাল 8টা থেকে বেলা 12টা এবং বেলা 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে একটা কথা বলে নিই, আমরা যে সময় এসেছিলাম এই সময় এদের নিজস্ব কোনো একটা উৎসবের কারণে মন্দিরটা ভেতরে পুরোপুরি বন্ধ ছিল বাইরে দর্শনার্থীদের জন্য। ভেতরে কিছু একটা পুজো বা উৎসব চলছিল। যাই হোক, আমরা বাইরে থেকেই মন্দিরটা খুব ভালোভাবে দেখলাম এবং দেখলাম সত্যি খুব বিশাল। তাই আর বেশিক্ষণ এখানে সময় না কাটিয়ে আমরা চলে গেলাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। প্রসঙ্গত আপনাদের এখানে জানিয়ে রাখি, এই চত্বরে একটা ফুড কোর্ট আছে বা একটা ডাইনিং হল আছে। এখানে আপনারা বেশ কিছু খাবার দাবার পেয়ে যাবেন। এছাড়া তিব্বতীদের ব্যবহার করা কিছু জিনিসপত্র সুভিনিয়ার হিসাবেও কিনতে পারবেন। ধূপকাঠি রয়েছে, পারফিউম রয়েছে, এছাড়া টয়লেটের বন্দোবস্ত এখানে রয়েছে, পানীয় জলও রয়েছে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর লাঞ্চ করে বেরিয়ে পড়লাম খাসাড়া ওয়াটারফলস দেখতে। জিরাং মনাস্ট্রি থেকে খাসাড়া ওয়াটারফলসের দূরত্ব 6 কিলোমিটার। খুব সুন্দর একটা পিকনিক স্পট এবং একটা জনপ্রিয় টুরিস্ট স্পট। গজপতি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে এই টুরিস্ট স্পটটা। অসাধারণ সুন্দর একটা ওয়াটারফলস। তবে যেহেতু ডিসেম্বর মাস, জল একটু কম। বর্ষার পরে বা পুজোর সময় আপনারা আসবেন তখন ভরপুর মজা পাবেন এই ওয়াটারফলসে এসে এবং সেলফি তোলার একটা সুন্দর আদর্শ জায়গা। পাশেই টিলার উপরে একটা মন্দির আছে, আপনারা কয়েক ধাপ সিঁড়ি চড়ে মন্দিরটা দর্শন করে আসতে পারেন। ওরা উপর দিয়ে আসতে পারে, উপর দিয়ে। দারিংবাড়ি পর্বে এটাই আজকে আমাদের শেষ ডেস্টিনেশন, তপ্তপানি হট স্প্রিং। রাস্তার ধারেই হট স্প্রিং।
এখানে একটা মন্দির রয়েছে, জুতো খুলে প্রবেশ করতে হবে। জুতো রাখার জায়গা কোথায়? জল ফুটছে, জল ফুটছে, জল ফুটছে, জল ফুটছে, কেন ফুটছে দিচ্ছে না? আমার কতটা হট ভাব। তপ্ত পানি নামটা শুনেই তো বুঝতে পারছেন, এটা মূলত একটা হট স্প্রিং। সালফার মিশ্রিত গরম জল প্রাকৃতিক নিয়মেই মাটির তলা থেকে উঠে আসছে। এই হচ্ছে গরম জলের কুণ্ড। যথারীতি এখানে পুজো সুজোর আয়োজন রয়েছে। আপনার ইচ্ছে করলে পুজো দিতে পারেন। ভেতরে দেখলাম কিছু পয়সাও ছুঁড়ে ফেলা রয়েছে। এই গরম জলের কুণ্ডে স্নান করার ব্যবস্থা রয়েছে মেয়েদের জন্য, এবং ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা আছে, ঘেরা জায়গা রয়েছে। আপনারা ইচ্ছে করলে গরম জলে বাথিংটাও করে নিতে পারেন। পাশেই রয়েছে আরও একটা মন্দির, সেটাও আপনারা দেখে নিতে পারেন। রাজ্য সরকারের একদম পাশেই গঞ্জাম জেলায় ব্রহ্মপুর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত এই তপ্তপানি। কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা ফিরে যাব আমাদের পরবর্তী গন্তব্য গোপালপুরের উদ্দেশ্যে। বন্ধুরা, এই ছিল আমাদের 2 রাত 3 দিনের দারিংবাড়ি ট্রিপ। আপনাদের যদি এরপর হাওড়া ফেরার ব্যাপার থাকে, তাহলে আপনারা সোজা চলে আসুন বেরহামপুর স্টেশন বা ব্রহ্মপুর স্টেশন। ওখান থেকে আপনারা রাতের ট্রেন ধরে চলে আসুন হাওড়া। আর যদি আপনাদের হাতে আরও 2 দিন থাকে, তাহলে সরাসরি চলে আসুন গোপালপুরে 2 দিন স্পেন্ড করে তারপর বাড়ির পথ ধরুন। আমার পরের ভিডিওটা ডেডিকেটেড থাকছে গোপালপুরের জন্য। পরের ভিডিওতে আপনারা গোপালপুর সম্বন্ধে যাবতীয় ইনফরমেশান এবং বাজেট সম্বন্ধে স্পষ্ট ধারণা দেওয়া থাকবে। দারিংবাড়ি ট্যুরের যাবতীয় ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেমন কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন এবং কীভাবে ঘোরাঘুরি করবেন, তার সমস্ত কিছুই ইনফরমেশান এই ভিডিওতে আমি মোটামুটি জানিয়ে দিয়েছি। আমাদের মোটামুটি কোথায় কী খরচ হলো তার একটা ধারণা দিয়েছি। এবারে এই ট্রিপে টোটাল কত খরচ হতে পারে মাথা পিছু, তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আমরা সাধারণত লো বাজেটে ঘোরার চেষ্টা করি। আমাদের যেমন যেমন খরচ হয়েছে এই ট্রিপে, আপনাদের ঠিক তেমনই আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তবে আপনারা কখন যাবেন, কিভাবে ঘোরাঘুরি করবেন, কেমন হোটেলে থাকবেন এবং কতজন যাবেন, তার উপর কিন্তু খরচের ওঠানামাটা নির্ভর করবে। এটা জাস্ট এই ট্রিপে একটা মিনিমাম খরচের আইডিয়া দেওয়ার জন্যই এই ইনফরমেশানটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি মোটামুটি খরচের একটা ডিটেলস স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। আপনারা প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। যদি আপনারা গ্রুপের সংখ্যায় আরও বেশি হন, তাহলে এই খরচটা আরেকটু কমে যাবে। সেক্ষেত্রে মাথাপিছু 4000 টাকাতেও আপনারা এই ট্রিপটা কমপ্লিট করতে পারবেন। খুব শীঘ্রই আসছি গোপালপুর এবং চিল্কা হ্রদের ট্যুর প্ল্যান নিয়ে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ।